যখনই আমি বরের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা বলতাম, তখনই সে বলতো তার নাকি তার বিধবা দিদির কথা খুব মনে পড়ছে। আমার বর আরও বলতো, আমি খুব ভালো রান্না জানি, তুমি যেহেতু এত কষ্ট করে অফিস করো, তাই আমি তোমাকে প্রতিদিন রাতের খাবারটা নিজের হাতে রান্না করে খাওয়াবো। যখনই আমি রাতে বরের হাতের রান্না করা খাবার খেতাম, তার কিছুক্ষণের মধ্যেই আমি গভীর ঘুমে ঘুমিয়ে যেতাম। একদম সকালে আমার ঘুম ভাঙতো। তারপর বরের প্রতি আমার সন্দেহ হওয়ায় গোপনে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। তারপর যা দেখলাম তা দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। কারণ আমার বর তো গভীর রাতে তার দিদির সাথে। আমার নাম নাজিয়া। মুহিত নামের একটি ছেলের সঙ্গে আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আমার বাবা মা তো মুহিতকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। বিয়ের পরে মুহিত বাড়ির সবার জন্য রান্না বান্না করত, আর আমি তো পায়ের উপর পা তুলে বসে থাকতাম। জানি না কেন বিয়ের পর সে আমাকে রান্না বান্না করতে দিত না। আমি যখনই তাকে বলতাম, তুমি আমাকে রান্না বান্না কেন করতে দাও না, তখন সে বলতো তার নাকি রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে, এবং সে নাকি আগে থেকেই ভেবে রেখেছিল যে তার যে মেয়ের সঙ্গে বিয়ে হবে সেই মেয়েকে নাকি রান্না বান্না করে খাওয়াবে। আর আমাকে বলতো, তোমার একটুও কষ্ট আমি দেখতে পারবো না, তাই তোমার ভাগের কাজ আমি করছি, কারণ তুমি আমার মনের রানী, আর আমি নিজের রানীকে কষ্ট দিতে পারবো না। মোহিত আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে যখন আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাহলে আমার সঙ্গে কেন কোনো রকম সম্পর্ক তৈরি করতে রাজি হয়নি। বসে যে রাতে আমি যখন তার অপেক্ষায় বসেছিলাম, তখন সে চুপচাপ আমার কাছে এসে বসলো। সে যখন নিজে থেকে আমার কাছে তার অধিকার চেয়ে নেয়নি, তখন আমি এগিয়ে গিয়ে তাকে ভালোবাসতে শুরু করলাম। আমি তাকে যখন ভালোবাসতে শুরু করলাম, তখন বর বলল সে নাকি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবে না। শারীরিক সম্পর্ক করতে গেলে সে বলতো তার দিদির কথা খুব মনে পড়ে। বাসর রাতে তার মুখ থেকে এই কথা শুনে আমি তো খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ থাকে। আসলে আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন, মা হাউস ওয়াইফ। আমার বয়স যখন 18 বছর, তখন আমি মোহিত নামের একটি ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলাম। আসলে আমি দেখতে সুন্দর ছিলাম, তা সত্ত্বেও অনেক বয়স করে বিয়েটা করেছিলাম। আমি বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে চাইনি, কারণ আমি ছাড়া বাবা মায়ের আর কেউ ছিল না, এবং তাদের বয়স হয়েছিল। তাই বাইরে কাজ করার সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এসে বাবা মায়ের খেয়াল রাখতাম। এমন নয় যে আমার বাবা মা আমাকে বিয়ে করতে বলেনি। প্রত্যেক দিন অফিস থেকে যখন বাড়ি ফিরে আসতাম, তখন মা আমাকে বিয়ে করার কথা বলতো। যতবার বাবা মা আমাকে বিয়ে করার কথা বলতো, ততবার আমি তাদের একটাই কথা বলতাম যে এমন একটা ছেলে খোঁজো যে ঘর জামাই হয়ে থাকবে, তবে আমি বিয়ে করতে রাজি আছি। বাবা তখন বলতো, এই যুগে এমন ছেলে পাওয়া বড্ড মুশকিল, তাই বলে কি তুই কোনোদিন বিয়ে করবি না? তোর বয়স পেরিয়ে যাচ্ছে, তাই নিজের ব্যাপারে তো একটু ভাবতে হবে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। সেদিন আমি বাবা মাকে বলেছিলাম, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজ অফিস থেকে যখন বাড়ি ফিরে আসবো, তখন তোমাদের সারপ্রাইজটা দেব। মা তখন খুশি হয়ে আমার হাত ধরে বলল, কি সারপ্রাইজ আছে? আমার তো এখন তোর কাছে থেকে একটাই সারপ্রাইজ চাই, সেটা হচ্ছে তুই যাতে বিয়ে করার জন্য রাজি হয়ে যাস। মায়ের কথা শুনে আমি যখন মাথা নিচু করে মুচকি হাসতে শুরু করলাম, তখন মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কি কোনো ছেলেকে পছন্দ করেছিস? আমি তখন মাকে ঘাড়ে হাত দিয়ে বললাম, তোমাদের সব কিছু বলবো, কিন্তু এখন নয়, অফিস থেকে ফিরে আসবো তারপর। এর আগে আমি কোনোদিন কোনো ছেলের ব্যাপারে ভাবিনি, কারণ আমি নিজের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস থাকতাম। তাই প্রেম ভালোবাসা এসব দিকে কোনোদিন মন দেইনি। কিন্তু আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এই বয়সে এসে আমি কোনো ছেলেকে নিজের মনে জায়গা দেব। আমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার সঙ্গে সংসার করার কথা ভেবেছিলাম, কিন্তু তার সঙ্গে সংসার করার পরিণাম আমি এইভাবে পাবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। সে আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছিল। শুধু আমার জীবন নয়, আমার বাবা মাকেও শেষ করে দিয়েছিল। আসলে আমি তার আসল ভয়ানক চেহারা দেখতে পাইনি। বিয়ের আগে সে এত যত্নশীল ও প্রেমময় ছিল যে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে এগুলো তার ছলনা ছিল, শুধুমাত্র আমাকে প্রেমের ফাঁদে ফেলার জন্য। গত 3 মাস আগে থেকে আমি মোহিতকে চিনি। মোহিতকে প্রথম আমার অফিসের বাইরে দেখেছিলাম। সেদিন আমি যখন অফিসের বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম,
তখন মোহিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেদিন প্রথম আমি মোহিতের সঙ্গে কথা বলেছিলাম এবং প্রথম দেখাতেই তার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছিল। কারণ সে এত বুদ্ধিমান ও এত সুন্দর কথা বলেন যে তার কথা শুনে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। প্রথম দেখাতেই তার ভালো ভালো কথা শুনে তার দিকে আকর্ষিত হয়ে গিয়েছিলাম এবং সেদিনের পর থেকে আমি মোহিতের সঙ্গে প্রত্যেক দিন কথা বলতাম এবং কখন যে তাকে ভালোবেসে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি এবং মোহিত আমাকে খুব ভালোবাসতো। সেদিন অফিস থেকে বেরিয়ে মোহিতের সঙ্গে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেদিন মোহিত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি তো খুশিতে আর বেশি দেরি না করে আমার বাবা মাকে কিছু না বলেই তার বিয়ের প্রস্তাব গ্রহণ করেছিলাম। গত 3 মাস থেকে আমি মোহিতের সঙ্গে ভালোবাসায় জড়িত ছিলাম। এই কথাটা আমি বাবা মাকে বলিনি। ভেবেছিলাম যখন মোহিত আমাকে বিয়ের প্রস্তাব দেবে সেদিন বাবা মাকে সব কথা বলে দেব। তারপর সেদিন বাড়ি ফিরে এসে যখন বাবা মাকে বলেছিলাম যে আমি মোহিত নামের একটি ছেলেকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই, মা তখন আমাকে বলেছিল, নাজিয়া, আমরা এইভাবে একটা অজানা অচেনা ছেলেকে কিভাবে বিয়ের জন্য হ্যাঁ বলতে পারি? আমাদেরকে একবার বলতে পারতিস। আমাদের বললে তাহলে আমরা ভালোভাবে সেই ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিতাম, তারপরে না হয় আমরা বিয়ের প্রস্তাবটা গ্রহণ করতাম। আমি তখন বাবা মাকে বললাম, তোমরা একদম চিন্তা করো না, আমি মোহিতকে 3 মাস থেকে চিনি ও জানি। একটা ছেলেকে জানার জন্য 3 মাস অনেকটা সময়, তাই তোমরা মোহিতকে নিয়ে একদম চিন্তা করো না, সে ভীষণ ভালো। তোমরা যখন তাকে দেখবে তখন তোমরাও প্রথম দেখাতেই মোহিতকে পছন্দ করবে। আমার বাবা তখন মাকে বুঝিয়ে বলল যে আমাদের মেয়ে খুব বুদ্ধিমতী, আমার মেয়ে যখন বলেছে তখন নিশ্চয় ভালো হবে, তাই আমিও এই বিয়েতে রাজি আছি। মা যখন তাও আমার মোহিতের বিয়ে নিয়ে খুব চিন্তায় ছিল তখন আমি মাকে বললাম, মা, মোহিতকে নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ তোমাদেরকে আরেকটা অনেক বড় সত্যি কথা বলা হয়নি। সেটা হচ্ছে বিয়ের পরে মোহিতও ঘর জামাই থাকার জন্য রাজি হয়েছে। এই জন্য আমি মোহিতকে বিয়ে করার জন্য রাজি আছি, তাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ও তো তোমাদের কাছেই থাকবে। আর এমনিতেও আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি সেই ছেলেকে বিয়ে করব যে ছেলে বিয়ের পর ঘর জামাই থাকার জন্য রাজি হবে। আর মোহিত ঘর জামাই থাকার জন্য রাজি হয়েছে, যদিও সে প্রথমে রাজি ছিল না, শুধুমাত্র আমার কথা ভেবে রাজি হয়েছে। তারপর ঘর জামাইয়ের কথা শুনে আমার মায়ের মনে দুশ্চিন্তা কম হয়েছিল, তখন মাও এই বিয়েতে রাজি হয়েছিল। আসলে মোহিত যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন আমি তাকে এই শর্তটা দিয়েছিলাম যে বিয়ের পরে কিন্তু তাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। প্রথমে মোহিত একটু আপত্তি জানিয়েছিল, পরে আমার কথা ভেবে ঘর জামাই থাকতে রাজি হয়েছিল। আসলে মোহিতের বাবা মা কেউ ছিল না, সে তার দিদির সঙ্গে একটা ছোট্ট ঘরে থাকতো। আসলে তাদের বাড়ি অন্য শহরে, তারা এই শহরে এসে থাকে। মোহিত এই শহরের একটা ছোটখাটো কোম্পানিতে জব করে। সে বলেছিল তার দিদি আগে থেকেই বিধবা এবং তার দিদির শ্বশুরবাড়ির লোকেরা তার দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই মোহিত তার দিদিকে নিয়ে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। মোহিত বলছিল ছোট থেকে তারা খুব কষ্ট দেখে বড় হয়েছে। তার বাবা মায়ের মারা যাওয়ার পরে তার দিদি নাকি মোহিতকে মায়ের মতো করে মানুষ করেছে। মোহিত একবার তার দিদির সঙ্গে আমার পরিচয় করিয়েছিল। আমি যখন প্রথম মোহিতের দিদিকে দেখেছিলাম তখন আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ সে খুব সুন্দরী এবং ইয়াং ছিল। তাকে দেখে মনে হয়নি যে সে হচ্ছে মোহিতের নিজের দিদি। আসলে আমি যখন মোহিতকে ঘর জামাই থাকার কথা বলছিলাম তখন মোহিত প্রথমে বলেছিল সে ঘর জামাই থাকলে তার দিদির কি হবে, সে ঘর জামাই থাকলে তার দিদির তো একা হয়ে যাবে। তখন তার দিদি নাকি মোহিতকে ঘর জামাই থাকার অনুমতি দিয়েছিল। বিয়ের আগে মোহিত বলেছিল সে খুবই সাধারণভাবে বিয়েটা করতে চায়। আসলে সে রেজিস্ট্রেড ম্যারেজ করতে চেয়েছিল, কিন্তু আমার বাবা মায়ের ইচ্ছা ছিল বিয়েতে একটু ভালো করে অনুষ্ঠান করার। আমি যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই আমার বাবা মায়ের কিছু স্বপ্ন ছিল, কিন্তু মোহিতের কথা ভেবে আমি বাবা মাকে বুঝিয়ে বলেছিলাম যে মোহিত খুব সাধারণ ঘরের ছেলে এবং তার কাছে অত সামর্থ্য নেই যে এই বিয়েটাতে খুব ধুমধাম করবে, তাই সে এই বিয়েটা খুব সাধারণভাবে করতে চায়। এমনিতেও মোহিত বলেছিল বিয়েতে ফালতু খরচা না করে ওই টাকা দিয়ে সে আমাকে একটা সোনার গয়না বানিয়ে দেবে, এবং এই কথা শুনে আমি খুব খুশিও হয়েছিলাম যে আমার বর কত বুদ্ধিমান, সে আমার ব্যাপারে কত ভাবে। সাধারণত বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায়, কিন্তু আমার ক্ষেত্রে বিয়ে করার পরে আমি মোহিতকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিলাম। বিয়ের দিন মোহিতের দিদি বলেছিল আমার কিন্তু যখন ইচ্ছা হবে
আমার ভাইও তোমার সঙ্গে দেখা করার জন্য তোমাদের বাড়িতে চলে আসবো। তখন আমার বাবা মা মোহিতের দিদিকে বলেছিল, এটা আবার কোনো বলার কথা নাকি? তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাদের বাড়ি চলে আসবে। তারপর বিয়ের পর যখন আমি মোহিতকে নিয়ে বাড়ি এলাম, তখন আমার বাবা মা খুব খুশি ছিল এবং আমিও ভীষণ খুশি ছিলাম। মোহিতকে নিজের জীবনে পেয়ে ফুলসজ্জার রাতে আমি খুব উত্তেজিত ছিলাম মোহিতের ভালোবাসা পাওয়ার জন্য। আমি মুখে ঘোমটা দিয়ে বিছানায় বসে তার জন্য অপেক্ষা করছিলাম। তারপর সে যখন রুমে এলো, তখন বরকে দেখে আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। তারপর যখন আস্তে করে আমার কাছে এলো এবং আমার মুখের ঘোমটা সরিয়ে বলল, আজ তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। বরের মিষ্টি কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। তারপর সে আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাড়ির প্রত্যেকটা কোণার ব্যাপারে জানতে শুরু করলো। কারণ বিয়ের পরে প্রথম মোহিত আমাদের বাড়িতে এসেছিল। বিয়ের আগে সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। তারপর সে রীতিমতো গল্প করে যাচ্ছিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে কখন সে আমার কাছে নিজের অধিকার চাইবে। কিন্তু সে তো বিভিন্ন রকম গল্প করতে মত্ত ছিল। তারপর আমি না পেরে যখন নিজে থেকে তার সঙ্গে সম্পর্ক করার কথা বললাম, তখন সে বলল তার নাকি তার দিদির কথা খুব মনে পড়ছে। কারণ তার দিদিকে নাকি তার জামাইবাবু খুব অত্যাচার করত এবং খুব মারধর করত। তার দিদির কথা বলতে বলতে মোহিতের চোখ থেকে জল পড়তে শুরু হলো। তার কষ্ট দেখে আমি তখন লজ্জায় বরকে সম্পর্ক করার কথা কিছু বলতে পারিনি। বর তখন কাছে এসে আমার হাত ধরে বলল, আমি জানি তুমি এটাই ভাবছো যে কেন আমি আজকের রাতে তোমার আমার মিলনটা অসম্পূর্ণ রাখছি। কারণ আমি চাই না আমার দিদির মতো আমাদেরও বিবাহিত জীবনটা খারাপ হোক। এজন্য আমি একটা নিয়ত করেছি, আগামী 7 দিন আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করব না। আর এই নিয়মটা শুধু তোমার আমার বিবাহিত জীবন ভালো করার জন্যই রেখেছি। এই 7 দিন তোমার ও আমার মিলন ত্যাগ করে যদি সারাটা জীবন সুখে থাকতে পারি, তাহলে এই 7 দিন আমি তোমার থেকে নিজেকে দূরে রাখতে রাজি আছি। এতে তুমি কি আমার সঙ্গ দেবে? বরের কথা শুনে আমি এত বেশি অনুপ্রাণিত হয়েছিলাম যে কোনো কিছু না ভেবে তার সব কথা অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ভাবছিলাম আমার বর কত দায়িত্বশীল যে আমাদের বিবাহিত জীবন ভালো করার জন্য আমাদের ফুলসজ্জার রাতের সুন্দর সময়টাকে ত্যাগ করতে রাজি ছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বর রুমের মধ্যে নেই। তারপর আমি যখন নিচে গেলাম, তখন দেখলাম বর বাবা মাকে নিয়ে চা খাচ্ছে এবং খুব হাসি ঠাট্টা ও গল্প করছে। তার মানে সে আমার বাবা মাকেও নিজের মিষ্টি কথার ফাঁদে ফেলেছিল। আমি যখন নিচে গেলাম, তখন বাবা মা আমাকে দেখে বলল, নাজিয়া দেখো, আজ মোহিত নিজের হাতে আমাদের সবার জন্য চা করেছে, তুমিও খেয়ে দেখো, মোহিত খুব সুন্দর চা বানিয়েছে। শুধু তাই নয়, সেদিন জেদ করে সে দুপুরের রান্নাটাও নিজের হাতেই করেছিল। প্রথমে আমরা এটা ভেবে খুশি ছিলাম যে সে হয়তো আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে এবং নিজের বাড়ি মনে করে ভালোবেসে হয়তো আমাদের জন্য রান্নাবান্না করে এবং আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু বরের রান্না করার পেছনে আসল কারণটা বুঝতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ওদিকে আমার বরের বোন মানে আমার ননদ প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতো আমার বরের সঙ্গে দেখা করার জন্য। এইভাবে প্রায় 5 দিন কেটে যাওয়ার পরে আমি যখন অফিসে গেলাম, তখন আমার অফিসের সহকর্মীরা বলল, নাজিয়া তুই এইভাবে চুপচাপ বিয়ে করে নিলি আর আমাদেরকে নিমন্ত্রণও করলি না, অন্তত পক্ষে তোর বরের ছবিটা তো দেখা। আমি যখন খুশি হয়ে তাদেরকে আমার বরের ছবি দেখালাম, তখন তারা মোহিতকে দেখে তার সৌন্দর্যে খুব তারিফ করছিল। তার মাঝে আমার অফিসের একটি মেয়ে ছিল যে আমার পাশের টেবিলে বসে কাজ করত, তার নাম দীপা। দীপা যখন আমার বরের ছবিটা দেখলো, তখন সে অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমাকে একটা কোনায় নিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, এই ছেলেটার সঙ্গে তোর কোথায় কিভাবে পরিচয় হয়েছিল? আমি তখন ঠাট্টা করে দীপাকে বললাম, কেন, আমি এত সুন্দর হ্যান্ডসাম বর পেয়েছি, তাই তোর খুব হিংসা হচ্ছে বুঝি? দীপা তখন অনেক গুরুত্ব সহকারে আমাকে বলল, দেখ নাজিয়া, তোর হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি এই ছেলেটাকে চিনি। এই ছেলেটা ভালো না এবং সে এখানকার বাসিন্দাও নয়। এই ছেলেটা ফ্রড। আমি তখন রেগে দীপাকে বললাম, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার বরের ব্যাপারে যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস। একটা কথা মনে রাখিস, মোহিত আমার বর, তাই আমার বরের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলার সাহস দ্বিতীয়বার করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
সেদিন আমি রাগের মাথায় দীপাকে অনেক কড়া কথা বলেছিলাম। সেদিন অফিস থেকে বাড়ি এসে দেখলাম আমার বড় ননদের সঙ্গে আমার রুমের মধ্যেই হাসি ঠাট্টা করছে। আমি তখন ওকে দেখে খুব খুশি হয়ে বললাম, দিদি, আজ রাতে তুমি আমাদের বাড়িতে থাকবে, আর এমনিতেও তুমি ওই বাড়িতে একা না থেকে আমাদের সঙ্গে থাকতে পারো, তাহলে আমার বাবা মারও ভালো লাগবে। আমিও মোহিত যেহেতু অফিসে চলে যাই, তাই পরে বাবা মাকে একা থাকতে হয়, তাদের সঙ্গে বসে গল্প করার মতো কেউ থাকে না, কারণ দীপক তো রান্নাঘরে রান্নাবান্না কাজকর্ম করতে ব্যস্ত থাকে। আসলে দীপক হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। গত 4 বছর থেকে দীপক আমাদের বাড়িতে রান্নাবান্নার কাজ করে। সেদিন আমার কথা শুনে ননদ আমাদের বাড়িতে রাত্রিবেলা থেকে গিয়েছিল। সেদিন রাত্রিবেলা আবার আমার বর সবার জন্য রান্না বান্না করেছিল। সেদিন খাওয়া দাওয়ার পরে জানি না কেন এত বেশি ঘুম আসছিল যে রাতের বেলা মোহিতের সঙ্গে গল্প করার মতো আর ক্ষমতাই ছিল না। খাবার খাওয়ার পর শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যেন মাথা অনেক বেশি ভারী হয়ে আছে। ওই সময় মোহিত নাক ডেকে ঘুমাচ্ছিল। ভাবলাম নিচে গিয়ে দীপককে সবার জন্য চা করতে বলবো। তারপর নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শুধু তাই নয়, তাদেরকে ওই অবস্থায় দেখে মনে হলো যে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ দীপক তো মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার মাথা দিয়ে অনেক রক্তপাত হচ্ছিল। শুধু তাই নয়, দীপকের পাশে আমার ননদ অজ্ঞান হয়ে মেঝেতে পড়েছিল এবং আমার ননদের ছেঁড়া ফাটা কাপড় দেখে মনে হয়েছিল তার সঙ্গে নিশ্চয় কেউ খারাপ কাজ করেছে। কিন্তু তার সঙ্গে কি হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তাদেরকে ওই অবস্থায় দেখে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। আমার চিৎকার শুনে বড় আমার বাবা মা বেরিয়ে এসে আমার ননদ দীপককে ওরকম অবস্থায় দেখে তারা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আমার বর তো ননদকে ওই অবস্থায় দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেছিল। তারপর আমার বর তাড়াতাড়ি জল এনে আমার ননদের চোখে মুখে জলের ছিটা দেয়। জলের ছিটা দেওয়া মাত্রই আমার ননদের জ্ঞান ফিরে আসে। আমি তখন একটা কাপড় এনে ননদের গায়ে জড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার ননদ হাউমাউ করে কেঁদে আমার বরকে অনেক জোরে জড়িয়ে ধরে বলল, আমার সব শেষ, ওই লোকটা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। আমার বর তখন রেগে বলল, ওই লোকটাকে আমি মেরে ফেলবো। সাহস কি করে হলো আমার দিদির সঙ্গে খারাপ কাজ করার? ওই সময় দীপক রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমার বাবা অ্যাম্বুলেন্সকে ফোন করে ডেকেছিল। তারপর আমরা দীপককে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। চেক আপ হওয়ার পরে যখন দীপকের জ্ঞান ফিরে এলো, তখন আমরা সবাই একসঙ্গে দীপককে জিজ্ঞেস করলাম, তুমি আমার ননদের সঙ্গে এত খারাপ কাজ কিভাবে করতে পারলে? তোমাকে তো অনেক বিশ্বাস করতাম। দীপক তখন এমন ভান করছিল, মনে হচ্ছিল যেন সে কিছুই জানে না। আমি তখন রেগে দীপককে বললাম, তোমার লজ্জা করে না? তুমি আমার বিধবা ননদের সঙ্গে খারাপ কাজ করেছো, আর এখন কিছু না জানার ভান করছো। তোমাকে তো আমি পুলিশে দেব। শুধুমাত্র বাবার কথা শুনে আমি চুপচাপ আছি। আসলে আমার বর যখন দীপককে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলছিল, তখন বাবা আমাকে বলছিল, দীপু এরকম নোংরা কাজ করতেই পারে না, কারণ সে গত 4 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে এবং সে খুব বিশ্বস্ত ছিল। বাবা তো বিশ্বাস করতে রাজি ছিল না যে দীপক আমার ননদের সঙ্গে এত খারাপ কাজ করেছে। দীপক ওই অবস্থায় হাত জোর করে বলল, আমি কোনো অন্যায় কাজ করিনি। মোহিত ও তার দিদি, তারা দুজন মিলে তোমাদের সবাইকে ঠকাচ্ছে। আমার কথা বিশ্বাস করো, কাল রাতে আমি মোহিতকে তার দিদির ঘরে গিয়ে তার দিদির সঙ্গে খারাপ কাজ করতে দেখেছি এবং তারা যখন আমাকে দেখতে পেয়েছিল যে আমি লুকিয়ে তাদের দুজনকে অবৈধ সম্পর্ক করতে দেখেছি, তখন তারা দুইজন আমার মুখ চেপে ধরে আমাকে মেরেছিল। তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার কথার বিশ্বাস করো, এই ছেলেটা তোমাকে ঠকাচ্ছে। দীপকের কথা শুনে আমার ননদ হাউমাউ করে কেঁদে বলল, এই লোকটা আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। তখন আমি নিজের মান সম্মান রক্ষা করার জন্য তার মাথায় আঘাত করেছিলাম। সেই দিন আমরা কেউ দীপকের কথার বিশ্বাস করিনি। উল্টে আমি দীপক দাদাকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। মোহিত আর তার দিদির কথা বিশ্বাস করে আমাদের বাড়ির সব থেকে বিশ্বস্ত লোকটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। সেদিনের পর থেকে ননদ আমাদের বাড়িতেই থাকতো। যখন থেকে ননদ আমাদের বাড়িতে থাকতো, তখন থেকে আমার বর আমার থেকে বেশি আমার ননদের সঙ্গে সময় কাটাতো। এই জিনিসটা আমি সেদিনই লক্ষ্য করেছিলাম এবং আমার থেকে বেশি ননদের খেয়াল রাখতো।
পরের দিন আমি যখন অফিস গেলাম তখন দীপা আমাকে বলল, আজ আমি তোকে এমন একটা প্রমাণ দেখাবো যে তোকে আমার কথা বিশ্বাস করতেই হবে যে তোর বর একটা ফ্রড লোক। আমি তখন দীপাকে বললাম, তুই কেন আমার বরের পিছনে উঠে পড়ে লেগেছিস? দীপা তখন বলল, এই ছেলেটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, তোকে আমার কথা বিশ্বাস করতেই হবে, এবার তোর জীবনটাও নষ্ট করবে। আমি তো তোর ভালো চাই। এই বলে সে নিজের মোবাইলটা বের করে আমাকে যা দেখালো সেটা দেখে তো আমার মাথায় পুরো ঘুরে উঠলো। আমি মোহিতের ভালোবাসায় অন্ধ হয়েছিলাম বটে, কিন্তু সেদিনের ছবিটা দেখার পরে একটু হলেও মোহিতের প্রতি আমার মনে সন্দেহ জেগেছিল। তারপর দীপা আমাকে একটা ছবি দেখালো। আসলে এই ছবিতে আমার বর একটা অন্য মেয়ের সঙ্গে রোমান্স করছিল এবং মেয়েটার মাথায় সিঁদুর ছিল। দীপা তখন বলল, এই মেয়েটার সঙ্গে তোর বরের আগে একবার বিয়ে হয়েছিল। দীপার কথা শুনে মনে হচ্ছিল যেন আমি মাটি ফেটে ভিতরে ঢুকে যাব। রাগে আমার পুরো শরীর কাঁপছিল। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এটা কিভাবে সম্ভব হতে পারে? আমার বর তো শুধু আমাকে ভালোবাসতো, আমি তো এতদিন এটাই জানতাম। তাহলে কি সত্যি এর আগেও একবার সে বিয়ে করেছিল? তাহলে কেন সে এত বড় সত্যি কথা আমার থেকে লুকিয়ে রেখেছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কার কথা বিশ্বাস করব। আমি না পেরে বাড়ি গিয়ে মোহিতকে জিজ্ঞাসা করেছিলাম। তাকে বলেছিলাম যে তুমি আমাকে এইভাবে ঠকালে কেন? তখন বর বলল, আমি তোমাকে ঠকাবো কেন? আমি তখন রেগে বললাম, তোমার এর আগেও একবার বিয়ে হয়েছিল, তুমি এত বড় সত্যি কথা আমার থেকে লুকিয়েছো কেন? বর তখন আমার দিকে অবাক হয়ে বড় বড় চোখ করে বলল, নাজিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার যদি আগে বিয়ে হতো তাহলে আমি তোমাকে কেন বিয়ে করতাম? আমি তখন বললাম, দেখো মোহিত, আমি নিজের চোখে দেখেছি, তাই তুমি আমার থেকে আর কোনো কিছু লুকাতে পারবে না। তারপর আমি নিজের মোবাইলটা বের করে যখন তাকে ছবিটা দেখালাম, তখন সে আমাকে বলল, এটা আমি হতে পারি না, এটা অন্য ছেলে আছে। কারণ আমি এই মেয়েটাকে চিনি না। মোহিত কোনো মতে স্বীকার করেনি যে ওই ছবিতে ওই মেয়েটার সঙ্গে সে ছিল। সে আবার তার মিষ্টি কথায় আমাকে বোকা বানিয়েছিল এবং আমিও মোহিতের কথায় বিশ্বাস করে নিয়েছিলাম। সেদিন আমাদের বিয়ে হতে 7 দিন হয়েছিল। মোহিতের সঙ্গে বিয়ে করার পর থেকে আমাদের বাড়িতে একটার পর একটা কিছু না কিছু কাণ্ড ঘটে চলেছিল। ওদিকে দীপার কথা আমার মাথায় সব সময় ঘুরতো। ভেবেছিলাম এই ব্যাপারে বাবা মায়ের সঙ্গে একবার কথা বলে দেখব, কিন্তু আমার মনে হলো এসব কথা তাদেরকে বলে তাদের মনে দুশ্চিন্তা হবে, তাই আমি কাউকে কিছু বলিনি। মোহিতের ভালোবাসায় আমি এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে বুঝতেই পারছিলাম না কোনটা সত্যি ও কোনটা মিথ্যা। তারপর সেদিন সন্ধ্যাবেলায় আমি যখন বাড়ি ফিরে এলাম তখন দেখলাম মোহিত খুব সুন্দর করে আমাদের রুমটাকে সাজিয়েছিল। ঠিক ফুলসজ্জার রাতে আমার রুমটা যেমন সাজানো ছিল ঠিক এরকম ভাবেই রুমটাকে সাজিয়েছিল। রুমটা দেখা মাত্রই আমার মনটা খুশিতে ভরে উঠেছিল। তারপরে সে পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার আজ 7 দিনের নিয়ত পূরণ হয়ে গেছে, আজ আমাদের ফুলসজ্জার রাত। আমি তখন বললাম, এখন রাত হতে অনেকটা দেরি আছে, তার আগে আমাদের রাতের ডিনারটা করতে হবে। মোহিত তখন বলল, আজকের রাতের রান্নাটা আমার দিদি করেছে। আমার দিদির হাতের রান্না ভীষণ ভালো। সেদিন রাতে আমরা সবাই একসঙ্গে বসে খাবার খেয়েছিলাম। সেদিন রাতে আমার ননদের হাতের সুস্বাদু খাবার খেয়ে আমার আর কিছু মনে ছিল না। সেদিন তো আমি এটা ভেবে খুব খুশি ছিলাম যে আজ রাতে মোহিতের সঙ্গে আমার মিলন হবে। তারপর সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমি চেয়ারে বসে আছি এবং আমার সামনে বাবা মা টেবিলে মাথা রেখে শুয়ে আছে। নিজেকেও তাদেরকে ওই অবস্থা দেখে আমার মনে একটুখানি খটকা লাগলো। তাহলে কি সারা রাত আমরা টেবিলের মধ্যে মাথা রেখে শুয়েছিলাম? তারপর আমি তাড়াতাড়ি উঠে যখন বাবা মাকে ডাক দিলাম তখন তারা বলল, কাল রাতে খাওয়া দাওয়ার পরে তাদেরও আমার কিছু মনে ছিল না। বাবা মায়ের কথা শোনার পরে আমার মনে খটকা লাগলো। তারপর আমি যখন তাড়াতাড়ি উপরে ঘরে ছুটে গেলাম তখন দেখলাম ওই ঘরে কেউ ছিল না। আমি যখন মোহিতকে অনেক ডাকাডাকি করলাম তখন তাদের কোনো সাড়া শব্দ পাইনি। এমনকি আমার ননদও বাড়িতে ছিল না। আমার ননদ মোহিত আমাদের বাড়িতে ছিল না। তাহলে কি দীপক এবং আমার অফিসের বান্ধবী দীপার কথা কি সত্যি ছিল? তারপর আমি নিচে ছুটে গিয়ে যখন সিসিটিভির ক্যামেরার ফুটেজ চেক করলাম তখন আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আসলে দীপা যখন আমাকে মোহিতের ব্যাপারে বলেছিল যে তার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল, সেই কথা শোনার পরে আমি চুপচাপ বাড়িতে সিসিটিভির ক্যামেরা লাগিয়েছিলাম
এবং এই ব্যাপারে কেউ জানতো না। আমি যখন ফুটেজ চেক করলাম তখন দেখলাম আমার বর সত্যি তার দিদির সঙ্গে শারীরিক সম্পর্কে নিযুক্ত ছিল। তাদের নোংরা দৃশ্য দেখে আমি নিজের গালে নিজেই চড়াতে শুরু করেছিলাম, কারণ আমি এমন একটা লোককে ভালোবেসেছিলাম যার কিনা তার দিদির সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু এখনো আমি অন্ধকারের মধ্যে ছিলাম। সত্যি কথা তো তখন জানতে পেরেছিলাম যখন পুলিশ আমার বড় ননদকে গ্রেফতার করেছিল। শুধু তাই নয়, রাতের বেলা আমার বর আমাদের খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে আমাদেরকে খাইয়েছিল, যে খাবারটা খেয়ে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর তারা দুইজন আমাদের লকার থেকে টাকা পয়সা সোনা গয়না সবকিছু চুরি করে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে লোকটা আমাকে একসময় এত ভালোবাসার দাবি করত সেই লোকটা কিনা ফ্রড। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমার বাবা মাকে এবার আমি কিভাবে বলবো এবং কি মুখ নিয়ে আমি তাদের সামনে দাঁড়াবো। আমার বড় তার দিদির কথা শুনে আমাদের বাড়ির বিশ্বস্ত চাকরকে আমি নিজে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তারপর আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি সবকিছু মাকে ও বাবাকে সত্যি কথা বলে দিয়েছিলাম এবং তাদেরকে ভিডিও ফুটেজও দেখিয়েছিলাম। তারপর আমি যখন ওই ভিডিও ফুটেজটা নিয়ে পুলিশের কাছে গিয়েছিলাম তাদের নামে কমপ্লেন করতে, তার এক সপ্তাহ পরে পুলিশ তাদের দুজনকে ধরেছিল। সেদিন আমি মোহিতকে 2টা থাপ্পড় মেরেছিলাম আর বলেছিলাম, তোমার মতো জোচ্চোরকে বিশ্বাস করে জীবনে সব থেকে বড় ভুল করেছি, যে কিনা তার দিদির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিল। তুই মানুষ নামের একটা জানোয়ার। পাশে আমার ননদ দাঁড়িয়েছিল। সে তখন আমাকে বলল, মুখ সামলে কথা বলো। আমি মোহিতের বউ। আসলে মোহিত তার বউকে নিজের দিদি বলে দাবি করেছিল, কিন্তু সে তার দিদি নয়, সে তার বউ ছিল। এবং তারা স্বামী স্ত্রী মিলে মেয়েদের বোকা বানিয়ে তাদের বাড়িতে ঢুকে সোনা গয়না টাকা পয়সা সবকিছু লুটপাট করে নিত। তাই তারা একটা শহরে টিকে থাকতো না, তারা শহর বদলাতে থাকতো এবং সহজ সরল মেয়েদের বোকা বানিয়ে তাদের শিকার করত। এই জন্য বিয়ে শাদীর ব্যাপারে তাড়াহুড়া না করে ভালো করে খোঁজ খবর নিয়ে বিয়ে করা উচিত, না হলে আমার মতোই নাজেহাল অবস্থা হবে। আর এর জন্যই মোহিত আর তার বউ আমাদের রান্নাবান্না করতে দিত না। আসলে তাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে আমাদের খাবারের ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে তারা নিজেরা আমাদের বাড়ি লুটপাট করে চলে যাবে। কিন্তু দীপক আমাদের বাড়িতে থাকায় তাদের খুব অসুবিধা হয়েছিল, তাই তারা দীপককে মিথ্যা জালে ফাঁসিয়ে দিয়েছে। তাদের কথা শুনে আমিও যখন দীপককে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তখন তাদের কাজ খুব সহজ হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে লুটপাট করার। আমাদের যত সোনা গয়না তারা লুটপাট করেছিল। আমরা সবকিছু ফিরে পেয়েছিলাম এবং দীপকের কাছে হাত জোড় করে আমি ক্ষমাও চেয়েছিলাম এবং তাকে আবার আমাদের বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। ওদিকে আমার অফিসের বান্ধবী দীপার কাছেও আমি ক্ষমা চেয়েছিলাম এবং তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ তার জন্য আমি সিসিটিভি ক্যামেরা আমাদের বাড়িতে সেট করেছিলাম। আর সেটার জন্যই ওই শয়তান দুটোকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছি। তাই তোমাদের বারবার বলছি, এরকম ক্রিমিনাল লোকের থেকে খুব সাবধান। আমি এখন বাবা মায়ের সঙ্গেই আছি। আমি আর বিয়ের কথা ভুল করেও ভাবি না। বাবা মা যেদিন আমাকে দেখে শুনে বিয়ে দেবে সেদিনই আমি বিয়ের পিঁড়িতে বসবো, কারণ বাবা মা সবসময় সন্তানের মঙ্গল কামনাই করে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।